মানুষের কাছে আমি যেতে পারি, আমি চাচা ডাকতে পারি, আমি বাবা ডাকতে পারি। তারা ফিল করেছে একটা ইয়াং ছেলে তার সর্বস্ব উজাড় করে চেষ্টা করছে। আমরা যখন কোনো কল্যাণ কাজ করি তখন এটি চিন্তা করি না কে কোন রিলিজিয়নের, কে কোন গোত্রের, কে কোন ক্লাসের। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু যারা আছেন, তারা কেন আসলে জামাতকে ভোট দেবে? কোনো নিন্দুকের, সমালোচকের কোনো কথাই 0.1% সরে আসবে না। আমরা জানি না কিভাবে কোটি কোটি যুবকের হাতে কাজ আসবে, আমরা ঠিক জানি না কিভাবে ভিক্ষুকদেরকে আমরা এই সমাজ থেকে তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করব। আপনার আসলে জনতার কাছে আপনার ইশতেহারটা শুরু। জামাতকে নিয়ে যে অ্যালিগেশন বিএনপি তুলছে, ভেরি আনফরচুনেট। সেদিন তো একজন ভদ্রলোক বলে ফেললো জামাতকে 71-এর দায়ে নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগ করেছে তো ভাই, করে টিকতে পারে নাই। আপনি একটু চেষ্টা করে দেখেন, চেষ্টা করে আপনি যদি সফল হন তাহলে তো আপনি খুবই জাতিকে উদ্ধার করবেন, জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। চেষ্টা করেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভোটক্সের আয়োজনে জনতার ইশতেহার প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে জনতার ইশতেহার প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত বগুড়া 3 আসনের এমপি প্রার্থী, প্রকাশক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব নূর মোহাম্মদ আবু তাহের। ইনশাল্লাহ আমরা তার সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনিও যদি একজন প্রার্থী হয়ে থাকেন এবং আমাদের জনতার ইশতেহার প্রোগ্রামে আসতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কথাগুলো পৌঁছে যাবে জনতার মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে তো সবাই নূর মোহাম্মদ ভাই নামেই চিনে, আসলে আপনি এভাবে পরিচিত। তো নূর মোহাম্মদ ভাই তো আমাদের কাছে যেটা পরিচিত সেটা হচ্ছে জনতার চেয়ারম্যান হিসেবে এখন পর্যন্ত। তো আপনার যে ইউনিয়নের নাম, এটা সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও আমরা দেখেছি ছড়িয়ে পড়েছে, সেটা গুনাহার ইউনিয়ন। তো সেই ইউনিয়ন থেকে আপনি আরেকটু বড় পরিসরে কাজ শুরু করতে যাচ্ছেন আমরা যতটুকু জানি। তো সেই জার্নিটা কিভাবে শুরু হচ্ছে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়ের পরে চেষ্টা করছিলাম কিভাবে এলাকাটাকে সমন্বিত প্রয়াসে এগিয়ে নেওয়া যায়। চ্যালেঞ্জ ছিল। আওয়ামী ফ্যাসিজমের চরম উৎকর্ষতার সময়ে দায়িত্ব পালন করছিলাম, মানসিক অস্বস্তি ছিল, অনেকগুলো প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছিলাম। বাট একটা সার্টেন টাইম পরে তো ফ্যাসিবাদের পতন হলো। তারপরে একটা বড় জায়গায় ড্রাইভ করতে হচ্ছে। ইন এ ট্রু সেন্স আমার ইউনিয়ন পরিষদের নির্বাচনের 1 বছর পরেই আমার দল আমাকে উপজেলা নির্বাচন পদে নমিনেট করেছিল এবং আপনি হয়তো জেনে থাকবেন তার মূল্য চুকাতে হয়েছিল। নির্বাচনের ঠিক 1 মাস আগে আমাকে অ্যারেস্ট করা হলো শুধুমাত্র যেন নির্বাচনে পার্টিসিপেট করতে না পারি উপজেলায়। তখন দিন শেষে তো সংগঠন সিদ্ধান্ত নিল উপজেলা নির্বাচন বর্জন করব আমরা। আমি তখন কারাগারে অলমোস্ট পদত্যাগ করতে যাচ্ছিলাম, কারাগারের ভিতর থেকেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক যেদিন আমি সাইন করব পদত্যাগপত্রে, সেদিন সকালে আমাকে জানানো হয়েছে কেন্দ্রের ডিসিশন, উপজেলা নির্বাচন দল বর্জন করেছে। তো আমি সন্তুষ্ট মনে মেনে নিয়েছি তখন। তো ফিরে আসলাম। ফিরে আসার পরে তো নির্বাচন হয়ে গেল। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কি করে ইউনিয়ন পরিষদটাকে একটু রিস্টার্ট করা যায় আবার। ঠিক সেই মুহূর্তে অভ্যুত্থান হয়ে গেল। অভ্যুত্থানের পরপরই আমাদের প্রায় 3-4 মাস পরে জানানো হলো আমাকে সংসদ নির্বাচন করতে হবে। তো আসলে মেন্টালি এই প্রস্তুতি ছিল না যে আমাকে এত কম বয়সে সংসদ নির্বাচন করতে হবে। অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার দেশের কল্যাণে কাজ করার স্বপ্ন তো আছেই, বাট ঠিক এখনই সেই বড় কাজটা করতে হবে এই মানসিক প্রস্তুতি ছিল না। বাট যখন ডিসিশন এসেছে আমি ড্রাইভ করার চেষ্টা করেছি। লাস্ট 7-8 মাস আমার পক্ষ থেকে সর্বোচ্চটুকু উজাড় করে 2 উপজেলায় ছুটে বেরিয়েছি।
দুই উপজেলার মানুষের কাছাকাছি পৌঁছার চেষ্টা করেছি। নিউ এক্সপিরিয়েন্স, নিউ জার্নি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সংসদীয় রাজনীতি, দেশের একটা ডিফারেন্ট ক্যাটাগরির রাজনীতিকে ডিল করাটা সত্যিকার অর্থে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে তো আমরা সালিসি ব্যবস্থাপনা, ছোটোখাটো ডেভেলপমেন্ট ইস্যুকে আমরা প্রায়োরিটি দেই, সামাজিক শৃঙ্খলাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করি আমরা। বাট সংসদীয় রাজনীতি, পার্লামেন্টেরিয়ান ডেমোক্রেসি তো আপনার পলিসি মেকিংয়ের ইস্যু। তো এই ব্যাপারে জানাশোনা, নিজেকে প্রস্তুত করা এবং সেটি জনগণের সামনে জনপরিসরে হাজির করার একটা চ্যালেঞ্জ। আমি চেষ্টা করছি, প্রতিনিয়ত নিজেকে ঋদ্ধ করার চেষ্টা করছি এবং একজন পার্লামেন্টেরিয়ানের কাজ কি হতে পারে, কিভাবে রোল প্লে করা যেতে পারে সেটি বোঝার চেষ্টা করছি। আমি জনপরিসরে সেটি হাজির করার চেষ্টা করছি। আপনি তো চেয়ারম্যান থাকাকালীন অনেকগুলো বিষয়ের সাথে ইনভলভ এবং জনগণের সাথে যে সমস্ত কাজ এগুলো যেহেতু করে অভ্যস্ত, সে জায়গা থেকে আপনার কি মনে হয় যে সামনে যদি জনগণ আপনাকে ম্যান্ডেট দেয়, জনগণ যদি আপনাকে নির্বাচিত করে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী হিসেবে, তাহলে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন আসলে? দেখুন, একটা সংসদীয় টেরিটরির মধ্যেই তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিল। তো আমি একটি ক্ষুদ্র ইনস্টিটিউটে কাজ করেছি লাস্ট 3.5 বছর, মোর দ্যান 3.5 বছর আমি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্ব দিয়েছি, শিখেছি। আমি তো লার্নিং পিরিয়ডে কিভাবে সোসাইটি ফাংশন করে, কিভাবে বিচার ব্যবস্থাপনা ফাংশন করে, জনমনস্তত্ত্ব, জন পরিসর, জনগণের এক্সপেকটেশান, তাদের রোল প্লেয়িং ক্যাপাসিটি, তাদের ফাইন্যান্সিয়াল জিওপলিটিক্যাল ক্যাপাসিটি, দৃষ্টিভঙ্গি, চিন্তা, দর্শন সবগুলো বোঝার চেষ্টা করেছি। এটি রিমোট এরিয়াতে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে বোঝাটা অনেক বেশি ইজিয়ার। তো একটি পার্লামেন্টেরিয়ান সিস্টেমে এমপি তো দুই উপজেলাকে ডিল করেন, অভিভাবক দায়িত্ব পালন করেন, পলিসি মেকিংয়ে থাকেন। উপজেলার নাম হচ্ছে একটা দুপচাচি আর একটা হচ্ছে আদমদিঘি। তো সেই জায়গা থেকে একটা ছোট্ট এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে তো যাচ্ছি, যেটি যে সকল পার্লামেন্টেরিয়ান সরাসরি পার্লামেন্টে গিয়েছে তারা ঋদ্ধ মানুষ, সমৃদ্ধ মানুষ, বাট লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের এক্সপিরিয়েন্স ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আপনি প্রতিদিন মানুষকে ডিল করতে হয়, মানুষের এক্সপেকটেশনকে ডিল করতে হয়, তাদের জনসংকটকে ডিল করতে হয়। আপনাকে সকাল 8টা থেকে আপনি রাত 12টা 1টা পর্যন্ত মানুষের সংকট। আমরা রাজনীতিতে যদি আমি বলি যে মেজর রোলটা মানুষের কল্যাণ, মানুষের সংকট সমাধান, সেই জায়গা থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তার বড় জায়গা ডিল করার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুবই ক্ষুদ্র বয়সে, ছোট্ট বয়সে এই বড় এক্সপিরিয়েন্সের মুখোমুখি করেছে। এটা আমার জীবনের পরম সৌভাগ্য যে আমি রিমোট এরিয়ার মানুষদের, গ্রামীণ অবকাঠামো নিয়ে গ্রামীণ জনপরিসরে আমি এক্সপিরিয়েন্স পাওয়ার সুযোগ পেয়েছি আর কি, এবং এটি নিশ্চয়ই আমার কাজগুলোকে সহজ করবে। আপনি যেমনটি বলেছেন, এটি আল্লাহ যদি কবুল করেন এটি আমার জন্য সহযোগিতা করবে কিনা, অ্যাবসলিউটলি ইট ইজ। দিন শেষে আমার সংসদীয় আসনে তো 15টি টেরিটরি, 15টি ইউনিয়ন পৌরসভা মিলে 12টি ইউনিয়ন, 3টি পৌরসভা। তো লাইক আস, আমার ইউনিয়ন গুনহার ইউনিয়নের মতোই তো আরও বাকি 14টি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করবে। তো সেই সব চেয়ারম্যানদেরকে ডিল করা, তাদের পলিসিগুলোকে শানিত করে দেওয়া, পুরো প্রক্রিয়াটাকে কীভাবে ডিস্ট্রিবিউট হয়, কিভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যায় এবং তার সলিউশন কী হতে পারে, লিটল বিট অফ শিখেছি। এটি তো জনগণকে ডিল করার ক্ষেত্রে বড় একটা সহযোগিতা করবেই। আর বাকিটা শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, পড়াশোনা করার চেষ্টা করছি। আপনি জনগণের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান, তো সে জায়গা থেকে আপনি তো কিছু ইশতেহার দিয়েছিলেন, কিছু কথা দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন জনগণের কাছে। সেই হিসেবে আসলে আপনি এখন পর্যন্ত কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ? দুটো অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। আমি কোনোভাবেই বলতে পারবো না আপনাকে আমি 100% সফল হয়েছি। দেখুন, আমি ফার্স্ট টাইম ইলেক্টেড হয়েছি। স্বপ্ন এবং রিয়েল সিনারিও ডিফারেন্ট আছে। একটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সক্ষমতাগুলোকে কি,
কাজের জায়গাগুলো কী এগুলো নিয়ে একটা কাল্পনিক রাজ্যের মধ্যে ছিলাম। ইন প্র্যাকটিস আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে একটা দন্তবিহীন সর্প হিসাবে তৈরি করে রাখা হয়েছে। আপনি বলা হয়ে থাকে ইউনিয়ন কাউন্সিলগুলো নিজস্ব ফান্ডিং পলিসি থাকবে, নিজস্ব গ্রাম আদালত ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা বিচারিক শক্ত কাঠামো দেওয়ার হবে, আপনার গ্রাম পুলিশের মধ্য দিয়ে একটা বিকল্প প্রশাসনিক নজরদারি থাকবে, নিয়ন্ত্রকের জায়গাটা দেখা যাবে। এগুলো লিটারালি যত সুন্দর, ইন প্র্যাকটিস ততটুকু সুন্দর না। আপনাকে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সরকারের টিআর কাবিখার উপর ডিপেন্ড করতে হয়, উন্নয়ন সহায়তা পিবিজি বিবিজির উপরে আপনাকে ডিপেন্ড করতে হয়। সরকার যদি দয়া করে আপনাকে বরাদ্দ দেয় তাহলে আপনি প্রকল্প হাতে নিতে পারবেন, বাট অন ক্যাপাসিটিতে, অন ট্যাক্সেশন সিস্টেম অথবা আপনার যে বাজেটটা আমরা পেশ করি সেই বাজেটে নিজেদের সক্ষমতার জায়গাটা একেবারেই নেই। আপনি বছর শেষে আমরা শুধু নাগরিকদের হোম ট্যাক্স আদায় করি, সেখান থেকে মাত্র 5-6 লাখ 7 লাখ টাকা ওঠে। তো ওই 7 লক্ষ টাকা আমার পরিষদের স্টাফদের বেতন দিতেই শেষ হয়ে যায়। তো সেই জায়গায় একটি টাকাও আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে উত্তোলন করতে পারি না উন্নয়ন কর্মকাণ্ডে। তো টোটালি সরকারের একটা ইনস্টিটিউট হিসাবে কাজ করে। স্থানীয় সরকারের যে আইডিয়াটা, লোকাল গভর্নমেন্ট উইল ফাংশন অ্যাজ এ গভর্নমেন্ট, তো সেই জায়গাটার কোনো অস্তিত্ব নেই। এটি একটি সরকারের একটা প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান, সরকারের অন্যান্য অফিসগুলোর মতোই একটা লোকাল অফিস বলতে পারেন, যেখানে আপনি একটু নাগরিক সেবা দিতে পারছেন, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিচ্ছেন, আপনি ট্রেড লাইসেন্স দিচ্ছেন, আপনি চারিত্রিক সনদ দিচ্ছেন, বাট অ্যাজ এ নির্বাহী এক্সিকিউটিভ চিফ অফ এ লোকাল কাউন্সিল আপনার হাতে অস্ত্র নেই, আপনার হাতে অনেক কিছু করার মতো ক্যাপাসিটি নেই। তো এগুলো নিয়ে আগে ভাবতাম যে লট অফ থিংস টু ডু, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা খুবই দুর্বল করে রাখা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে পার্লামেন্টে কবুল করে, আমি জানি যে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় কী কী ত্রুটি, আমার স্বপ্ন আছে এই ব্যবস্থাপনাকে কীভাবে স্ট্রং করা যায়, কিভাবে এটিকে ঢেলে সাজানো যায়, তার কিছু সুপারিশ আমি অনুভব করি, সেই কাজগুলোকে আমি সামনে নিয়ে আসার চেষ্টা করব। আপনাকে যদি এক্সাম্পল দিই, আপনি জেনে থাকবেন বলা হয়ে থাকে সন্তান জন্ম দেওয়া যে পরিমাণ কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে একটা নিবন্ধন পাওয়া সেই সন্তানের। তো আমাদের নাগরিকরা এসে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, বাট নাথিং টু ডু। আপনি সারা বাংলাদেশে একটা ফিল্টারের মধ্য দিয়ে আপনি নিবন্ধন করছেন। তো এটাকে কিভাবে ডিফারেন্ট টিউবের মধ্যে নেওয়া যায়, ডিফারেন্ট জায়গা থেকে কিভাবে এটাকে ডিসেন্ট্রালাইজ করা যায়, জিরো টাইমে, মানে ওয়ান টাইম সার্ভিস, মানে নন স্টপ সার্ভিস করা যায়, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে, বাট আমরা করতে পারিনি। তো এগুলো রাষ্ট্রকে দেখতে হবে, লোকাল কোনো কাউন্সিলের পক্ষে সম্ভব নয়। নাগরিকরা এসে চেয়ারম্যানকে বকা দেয়, নাগরিকরা এসে সচিবকে বকা দেয়, বাট ইন এ টু সেন্স আপনার সেই ওয়েবসাইট, মানে আপনার সার্ভার মানে ঘুরছে চাকা। তো এগুলো একজন গ্রামীণ জনপদের মানুষের পক্ষে বোঝা কঠিন। তারা শুধু জানে 5 বার এসে ঘুরে যাচ্ছে, তারা জানে একটা জন্ম নিবন্ধন আবেদন করে দিনের পর দিন, 15 দিন 20 দিন ঘুরতে হচ্ছে। তো এগুলো নিয়ে নির্বিকার আমরা, এগুলো নিয়ে কোনো সলিউশন নেই। আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলি, তারা বলে তার উপরে, বাট এই উপরটা যে কোথায়। তো এগুলো একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছি, এগুলো কারেকশান করার সুযোগ আছে, করবো আমরা ইনশাল্লাহ, যদি রাষ্ট্রীয় পলিসি জায়গায় কাজ করার সুযোগ থাকে, স্থানীয় সরকার নিয়ে কাজ করার সুযোগ ইচ্ছে আছে। তো আপনি যেমনটি বলেছেন আমি সফল কিনা, পিপুল উইল টেক ডিসিশন, তারা বলবে আমরা আসলে কতটুকু সফল। বাট আপনি যদি আমাকে প্রশ্ন করেন, না আমি পরিতৃপ্ত না, ঠিক এক্স্যাক্টলি যে যা করতে চেয়েছি তা শতভাগ পারিনি, অনেকাংশেই পারিনি। আমার পক্ষ থেকে সর্বোত্তম চেষ্টা করেছি, বাট আপনি জানেন ফ্যাসিবাদের সময়ে আপনার সকল আইডিয়া কাজে লাগে না। ফ্যাসিবাদের চরম মুহূর্তগুলোতে আপনাকে মিনস হয়ে থাকতে হয়েছে, আপনার আইডিয়াগুলোকে ক্রিয়েটিভ জায়গায় নেওয়ার কোনো সুযোগই ছিল না, যতটুকু নিজেকে জড়িয়ে রাখা যায়। বাট আফটার রেভলিউশন আমরা আল্লাহর মেহেরবানিতে একটা ম্যাসিভ কিছু কাজে হাত দিতে পেরেছি। তো গুনাহারবাসী সাক্ষ্য দিবে তাদের সন্তান কতটুকু চেষ্টা করেছে, সময় বলে দিবে ইনশাআল্লাহ। আমরা যদি এখন একটু ন্যাশনাল পলিটিক্সের দিকে আসি, সামনে জাতীয় নির্বাচন, এবং এটা বহুল আকাঙ্ক্ষিত একটি নির্বাচন, এবং আমাদের একটা বড় সংখ্যক মানুষের জীবন দিতে হয়েছে এরকম একটি দেশ পাওয়ার জন্য, একটা সুন্দর
নির্বাচনী ব্যবস্থা আমাদের পাওয়ার জন্য। সেখানে আমরা সম্ভাবনাময় কিছু রাজনৈতিক দল দেখি, যার মধ্যে বিএনপি এবং জামাতে ইসলামী সবচেয়ে বেশি ফোকাসে আছে এবং তাদের সম্ভাবনাটাই বেশি। সে জায়গা থেকে আপনি যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন, পাশাপাশি আপনি ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ছাত্র জীবন ও ছাত্র শিবিরের পলিটিক্স করেছেন, তো সে জায়গা থেকে আপনার কি মনে হয় আগামী নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্ভাবনা কেমন? নিঃসন্দেহে জামাত তার সেরা সময় অতিক্রম করছে এবং সেটিকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছি আমরা। জামাতের সম্ভাবনা কেমন? জামাতের সম্ভাবনা অসাধারণ, একটা ভালো জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি। বাট আপনি যেমনটি মনে করছেন যে জামাত মনে হয় এটি হঠাৎ রাতারাতি একটা সিচুয়েশনের মুখোমুখি হয়েছে, একটা ভালো সময়ের মুখোমুখি হয়েছে, নট দ্যাট। আমরা জানতাম আমরা কি করছি, কেন করছি, কিভাবে করছি, এর আলটিমেট রেজাল্ট কী। আজকের যে সিচুয়েশান ক্রিয়েট হয়েছে তার পেছনে অনেক ইতিহাস, তার পেছনে অনেক স্যাক্রিফাইস, তার পেছনে অনেক প্রস্তুতি, তার একটা আলটিমেট রেজাল্ট আমরা এই প্রজন্মে এসে ভোগ করছি। তো আমরা এই দিনটি আমাদের কাছে খুবই বিস্ময়কর না, আমরা এর জন্য প্রস্তুত ছিলাম। বাট আমরা এখন বিনয়ী থাকার চেষ্টা করছি। আমরা এখন এটিকে কিভাবে ক্যাপিটালাইজ করা যায়, মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশাকে কিভাবে সুন্দর করে দেশের কল্যাণে কাজে লাগানো যায় সেটি নিয়ে আমরা কনসার্ন। আমরা উচ্ছ্বাসকে চেপে রাখছি, উচ্ছ্বাস আমাদের এই পজিটিভিটি নিয়ে আমরা খুবই বেশি উচ্ছ্বসিত এমনটি নয়, বরং আমরা নয়া দায়িত্বের চাপে একটু নুব্জ, আমরা দ্বিধান্বিত, আমরা নিজেদেরকে প্রস্তুত করার কাজে ভীষণ রকমের ব্যস্ত। আমাদের ক্লাস অ্যান্ড কোয়ালিটি, আমাদের জনমনস্তত্ত্বকে রিড আউট করা, বাংলাদেশের বেসিক প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করা এবং সেটিকে রিকভার করার একটা তৃষ্ণা আমাদের ভেতরে প্রতিদিন জাগ্রত হচ্ছে। আপনি জানেন লাস্ট 54 বছরে আমাদের দেশটা ইপ্সিত লক্ষ্যের দিকে পৌঁছেনি। আমরা একটা দেশের বয়স 54 বছর, বাট সে দেশটি এখনও ইনস্টিটিউশনালি দাঁড়াতে পারেনি। সে দেশের ক্ষমতার পালা বদলকে আমরা প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারিনি। সে দেশের ইকোনমি এখনও স্ট্রং এনাফ হয়নি। সে দেশের লক্ষ কোটি মানুষ এখনও বিদেশে থাকতে হচ্ছে, বিদেশে গিয়ে উপার্জন করতে হচ্ছে। যে দেশের সেরা মেধাবীরা এ দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে তাদের প্রোডাক্টিভিটিকে ইউজ করছে। এদেশে কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা আস্তক করতে পারেনি, অথচ আমার দেশের বয়স 54 বছর। তো এগুলো আমাদের জন্য বড় দায়। আমরা অতীতে কখনো এই দায়টা এমনভাবে অনুভব করিনি, এখন যেমনটি করছি। আপনি যেটাকে স্রোত বলছেন সেটিকে আমরা দায়িত্বের চাপ মনে করছি, সেটিকে জনগণের ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে মুক্তির একটা আকাঙ্ক্ষা মনে করছি। সেই আকাঙ্ক্ষা পূরণে আমাদের দায়বদ্ধতা প্রতিদিন বাড়ছে। সেটিকে আমরা কিভাবে জাতিকে মুক্তির জায়গায় নিতে পারি, 54 বছরে যে ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়েছে, আমরাও যদি ফ্রাস্ট্রেট করি তাদেরকে, তাহলে জাতির আর আসলে মুক্তির আকাঙ্ক্ষাটাই নিঃশেষ হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমরা খুবই পেরেশানির মধ্য দিয়ে আছি। আমরা প্রস্তুতি গ্রহণ করছি জাতিকে কীভাবে স্মার্টলি ডিল করা যায়, জাতির প্রবলেমগুলো সলভ করা যায়। আপনার নির্বাচনে যেই আসন আছে বগুড়া 3, সেটাতে আপনি বাংলাদেশ জামাতে ইসলামের মনোনয়ন পাওয়ার পরে কত সময় পেয়েছেন এবং সেখানে কি দেখেছেন আসলে আপনার আসনটাতে? আমাকে ফেব্রুয়ারি 27 তারিখে নমিনেশন দেওয়া হয়, ডিক্লেয়ার করা হয়। তো 27 ফেব্রুয়ারি থেকে আস্তক। আপনাকে আগেই বলেছি অপ্রস্তুত ছিলাম, উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, বাট সামহাও সংসদ নির্বাচন করতে হবে যখন ডিক্লারেশন এসেছে, আসলে একটু মানে নিজের ফিলিংসটা কেমন ছিল এটা বুঝতে পারবো না, একটু আড়ষ্ট হয়ে পড়েছিলাম। বিশেষ করে আমার সংসদীয় আসনে 2টি উপজেলা, আদমদীঘি উপজেলাতে সচরাচর স্বাভাবিকভাবেই আমার কম যাওয়া হয়েছে। তো মনে করেছিলাম সেই জায়গাতে আমি কিভাবে ডিল করব। তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন কাজ স্টার্ট করলাম, আদমদীঘি দিয়েই স্টার্ট করেছি, যেহেতু দুপচাচিয়া আমি জন্মেছি সেখানে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। দুপচাচিয়ার ডিফারেন্ট গ্রামে উপজেলা নির্বাচন করব বলে আমি গিয়েছি, মানুষের সাথে কানেক্টিভিটি আছে। তো আদমদীঘিতে কাজ স্টার্ট করলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যা প্রত্যাশা করি নাই, মোর দ্যান মাই এক্সপেকটেশন। আদমদীঘির সংগঠন, আদমদীঘির মানুষ, আদমদীঘির যুব সমাজ, আদমদীঘির নারী সমাজ, শ্রমিক শ্রেণী, আল্লাহর মেহেরবানিতে একটা
রেভলিউশনারি রেসপন্স পেয়েছি। আমার মনে হয়েছে অনেক দিনের পরিচয় মানুষের সাথে, অথচ আমি যাত্রা শুরু করেছি ফেব্রুয়ারিতে, তো তারা সন্তান হিসাবে গ্রহণ করেছে। আমার একটা অ্যাডভান্টেজ, আমার এজ, মানুষের কাছে আমি যেতে পারি, আমি চাচা ডাকতে পারি, আমি বাবা ডাকতে পারি, আমি ভাই ডাকতে পারি, মায়েদেরকে মা ডাকতে পারি। তো এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ। তারা ফিল করেছে একটা ইয়াং ছেলে তার সর্বস্ব উজাড় করে চেষ্টা করছে। বিশেষ করে যারা আমার কাজ করছে কর্মী বাহিনী, তারা তাদের সর্বস্ব উজাড় করে কাজ করছে। তো এটি আমাকে অ্যাডভান্টেজ এনে দিয়েছে। তো আমি মনে করি যে এরকম একটা বিতর্ক আমাদের এলাকায় আছে, কোথায় ভোট বেশি পাবো, দুপচাচিয়াতে নাকি আদমদিঘি, এমন একটা বিতর্ক, এমন একটি মানে মধুর বিতর্ক তৈরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ, মোর দ্যান মাই এক্সপেকটেশন। আমি 2 উপজেলায় ফিডব্যাক পেয়েছি, রেসপন্স পেয়েছি, অ্যান্ড ট্রাইং আওয়ার বেস্ট কন্টিনিউলি। জাতীয়ভাবে আমরা একটা ন্যারেটিভ দেখেছি অনেক দিন যাবৎ, যেটা যে জামাত ইসলামীকে নারী ভোটাররা ভোট দেবে না, জামাত ইসলামীকে হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা তারা ভোট দেবে না। তো এই যে ন্যারেটিভগুলো, এগুলো সাম্প্রতিক কিন্তু আমরা দেখেছি ভেঙে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরে নির্বাচিত হওয়ার পর এবং বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী যখন ছাত্র শিবিরকে নির্বাচিত করছে, তো তখন জামাত আসলে এখান থেকে কি ধরনের ইন্সপিরেশন পেতে পারে, বা আপনার কি মনে হয় যে এই ন্যারেটিভ কি আর অস্তিত্ব আছে কিনা? দেখুন, আপনাকে একটা ব্যাপার ক্লিয়ারিফাই করি যে কোনো ন্যারেটিভ এক্সিকিউট করার জন্য এনভায়রনমেন্ট লাগে। আপনি একটা কৃত্রিম এনভায়রনমেন্টে দাঁড়িয়ে ন্যারেটিভের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখতে পাবেন না। তো বাংলাদেশ এখন উন্মুক্ত, এখন স্বাধীন। কার ন্যারেটিভ কিভাবে ক্লিক করে তা বোঝার সময়টাই এটা। আপনি অতীতে যা দেখেছেন তার মাঝে কৃত্রিমতা ছিল, আপনি অতীতে যা দেখেছেন তার মাঝে চাপিয়ে দেওয়া ছিল, আরোপিত ছিল, স্পেসের অভাব ছিল, চিন্তা কাঠামোকে প্রেজেন্ট করার কোনো স্পেস ছিল না। তো এটা একটা সুপারলেটিভ ফর্মে আসছে স্বাধীনতার। মানুষ প্রত্যেকে তার আইডিওলজিকে রিপ্রেজেন্ট করছে, জনপরিসরে যাচ্ছে। আপনি এই নির্বাচনে বলতে পারবেন কার ন্যারেটিভটা কেমন, কে কি করেছে। আপনাকে আশ্বস্ত করছি, লাস্ট 20 ইয়ার্সে জামাত ইসলামের নারী সংগঠন বাংলাদেশে যেভাবে স্প্রেড আউট হয়েছে, যেভাবে প্রতিটা ঘরে পৌঁছেছে, তার একটা বহিঃপ্রকাশ আপনি আসন্ন নির্বাচনে দেখতে পাবেন ইনশাল্লাহ। নোবডি ক্যান স্টপ ইট, নো ওয়ান। আপনি বাধা দিতে পারেন, আপনি বহু তর্ক করতে পারেন, আপনি জান্নাতের টিকিট বিক্রি করার অভিযোগ তুলতে পারবেন, আপনি বিভিন্ন ন্যারেটিভ সামনে নিয়ে আসতে পারবেন, নারীদেরকে নির্বাচনের কর্মী হিসেবে ব্যবহার করা যাবে কি যাবে না আপনি বলতেই পারেন। বাট লাস্ট 20 বছরে জামাতের নারী সংগঠনের কি রেভলিউশনারি ডেভেলপমেন্ট হয়েছে আসন্ন নির্বাচনে আপনি দেখতে পাবেন। আমি দৃঢ়তার সাথে বলি, জামাতের মেল উইংয়ের চেয়ে ফিমেল উইং মাচ মোর স্মার্ট, প্রোডাক্টিভ, অনেক অনেক এগিয়ে। তারা আমাদের নারী সমাজকে ইসলামী আন্দোলনের বুনিয়াদি লেসনের কাছাকাছি নিয়েছে। প্রচুর পরিমাণ মানুষের জন্য সংস্কার, নারীদের সংস্কারে আমাদের নারী সংগঠন ব্যাপক ভিত্তিক কাজ করেছে। আপনি কার ন্যারেটিভ কেমন, নারীরা জামাতকে ভোট দেবে না, আপনি ইনশাআল্লাহ যদি সুযোগ, আমি আল্লাহ যদি আমাকে কবুল করে আফটার ইলেকশন আপনাকে একটা সাক্ষাৎকার দেব, যদি সুযোগ পাই কথা বলবো আমরা, সেই আলাপে আজকের এই ন্যারেটিভের উত্তর খুবই প্রাসঙ্গিকভাবে আপনি পেয়ে যাবেন। আই ডু বিলিভ ইন মাই হার্ট আসন্ন নির্বাচনে শুধু নারী সংক্রান্ত না, অনেকগুলো ন্যারেটিভকে ভেঙে তছনছ করবে, নতুন ন্যারেটিভ দাঁড় করাবে। তো আমরা লিটারালি কোনো ভার্বালি কোনো ন্যারেটিভকে আপনার সামনে এক্সপোজ করতে চাই না। এই নির্বাচন আপনাকে একাডেমিক এবং প্রায়োগিক ন্যারেটিভ সামনে এনে দেবে ইনশাআল্লাহ। নারীদেরকে নিয়ে আপনাদের যে এক্সপ্লেনেশন সেটা তো শুনলাম, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু যারা আছেন, তারা কেন আসলে জামাতকে ভোট দেবে? দেখুন, এই প্রশ্নটা আপনি প্রাসঙ্গিক মনে করেন কিনা, যে একটি পার্টিকে হিন্দুরা কেন ভোট দিবে অথবা মুসলিমরা কেন ভোট দিবে? এই যে সেক্টর করে
প্রশ্নটা এটি প্রাসঙ্গিক কিনা। যখন আমরা বলার চেষ্টা করছি একটি পলিটিক্যাল পার্টি, প্রগ্রেসিভ পার্টিগুলো দেশের সকলের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, তখন এই প্রশ্নটা কেন আসে? প্রশ্ন এই কারণে আসে, জামাতে ইসলামীর সাথে ইসলামী শব্দটা আছে। আপনি একটু আগে রেটরিকের কথা বললেন, আমরা এই জায়গাতেও বলি, দৃঢ়তার সাথে বলি, এই সকল রেটরিকগুলো ইতিমধ্যে ভেঙে গিয়েছে। সামনে আপনি দৃশ্যমান দেখতে পাবেন। আপনি দেখেছেন হিন্দুরা মনে করত, তাদেরকে মনে করানো হয়েছে আওয়ামী লীগ তাদের ত্রাতা। আমি লোকাল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, লাস্ট 4.5 বছর কাজ করছি রিমোট এরিয়াতে। উপজেলা নির্বাচন করার জন্য পুরো উপজেলায় আমি চষে বেরিয়েছি। এখন সংসদীয় 2 উপজেলায় আমি রোল প্লে করছি। একটা অবাক করা তথ্য আপনাকে জানাই যে যতগুলো মন্দিরের সামনে গিয়েছি আমি, ম্যাক্সিমাম মোর দ্যান 80% মন্দির, সেই মন্দিরের যাওয়ার রাস্তাটাও ভালো না। তো এত এত উন্নয়নের সয়লাভ, বলা হতো ডেভেলপমেন্ট না ডেমোক্রেসি, এত উন্নয়ন দিয়েছেন, বাট হিন্দুদের মন্দিরগুলোর রাস্তাটা ভীষণ রকমের কর্দমাক্ত, যাওয়া যায় না। তো হিন্দুরা বুঝতে পেরেছে তারা শুধুমাত্র ব্যবহৃত হয়েছেন। হিন্দুরা বুঝতে পেরেছে লাস্ট 17 বছরে তাদের জীবন মান উন্নয়নে এমন কোনো কিছু হয়নি যা অতীতের সাথে একটু ডিফার করা যায়। একটি সরকার যাদেরকে তাদের ত্রাতা মনে করা হতো, তারা কন্টিনিউ 16 বছর 16 বছর প্লাস সরকারে, তারা এমন কোনো প্যাকেজ তাদেরকে দিতে পারেনি, এমন কোনো সলিউশন দিতে পারেনি যাতে হিন্দুরা মনে করবে যে সত্যিকার অর্থেই এদেরকে আমরা বিনা শর্তে সমর্থন দিয়ে এরা আমাদের জীবন মানে এই কাজটা করেছে। 5 আগস্টের অভ্যুত্থানের পরে সবচেয়ে দ্বিধান্বিত ছিল আসলে হিন্দুরা। তারা মনে করেছিল, আপনি মনে আছে অভ্যুত্থানের পরপরই পূজার, দুর্গা পূজার একটা পূজা ছিল, আর তারা এসে আমাদের বলা শুরু করলো আমরা কি দাদা পূজা করব? আমি তো অনেককে বকাঝকা করেছি এভাবে যে আপনি পারমিশন নিতে আসছেন, মানে কেউ বললে আপনার ধর্মীয় আচার আপনি পালন করবেন আর কেউ না পারমিট করলে আপনি করবেন না, এটি তো হতে পারে না। ইটস ইয়োর চয়েস, আপনার রিলিজিয়ন, আপনার উৎসব, আপনার ফেস্টিভ্যাল, আপনি কিভাবে ডিল করবেন, ইটস আপ টু ইউ। আপনার প্রিপারেশান নেওয়া উচিত এবং আপনারা আপনাদের মতো আপনাদের উৎসব করবেন। সেক্ষেত্রে কেউ বাধার সৃষ্টি করলে সেই বিষয়টা অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার আমাদেরকে বলেন, পলিটিক্যাল এন্টিটি হিসেবে আমাদেরকে বলেন, আপনারা কেন এই প্রশ্ন তুলছেন যে আমরা পূজা করব কি করব না? এটি তো আপনাদের উত্তর খোঁজার কথা। আমরা যেটি করতে পারি, আপনাদের কেউ প্রবলেম করছে কিনা, আপনাদের সিকিউরিটি কেউ ভেঙে ফেলছে কিনা, আপনাদের কেউ হুমকি দিচ্ছে কিনা, সেটি আমরা দেখব। হ্যাঁ, এক্ষেত্রে আপনি বিএনপিও দারুণ ভূমিকা পালন করেছে, জামাত ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আমাদের ছেলেরা, ইভেন বিএনপির ছেলেরাও আমাদের হিন্দু ভাইদেরকে পাহারা দিয়েছে, তারা যেন উৎসবের সাথে তাদের ফেস্টিভ্যালকে সামনে রাখতে পারে, তারা যেন এতটুকুও মনক্ষুণ্ণতা তাদেরকে না পেয়ে বসে। আমার কাছে মনে হয়েছে হিন্দুরা পূজার পরে সবচেয়ে ভালো উৎসবের সার্টিফিকেট দিয়েছে এবং তারা ফিল করেছে না যে রেটরিকের মধ্য দিয়ে গিয়েছিলাম আমরা, কেবলমাত্র আওয়ামী লীগ থাকলে আমরা থাকবো, আওয়ামী লীগ না থাকলে সবাইকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, পূজা বন্ধ হয়ে যাবে, তাদের ধর্মীয় আচার বন্ধ হয়ে যাবে। এটি মনে হয় অভ্যুত্থানের পরে তারা ফিল করেছে এটি একটি ভুল রেটরিক ছিল, সেই দরজা একটা ভেঙেছে। এরপরে আপনি দেখেছেন আমরা কি পরিমাণ হিন্দুদেরকে সহযোগিতা করেছি, তাদের ডিফারেন্ট, আমরা যে কাজগুলো মুসলিমদের জন্য করি সেই কাজগুলো প্রত্যেকটা আইটেম হিন্দুদের জন্য আমরা সাপোর্ট দিয়েছি, তাদের চিকিৎসাতে, তাদের সোশ্যাল বিভিন্ন প্রবলেমগুলোতে, তাদের হেলথ, হিন্দুদের হেলথ, এডুকেশন, তাদের জীবন মান নিয়ে আমরা ততটুকু করেছি যতটুকু মুসলিমদের জন্য আমরা করে থাকি। তো আমাদের কাছে আমরা যখন কোনো কল্যাণ কাজ করি তখন এটি চিন্তা করি না কে কোন রিলিজিয়নের, কে কোন গোত্রের, কে কোন ক্লাসের, আমরা শুধু মনে করি ইনসান, মানুষ, তাদেরকে সার্ভ করতে হবে। যেহেতু আমরা পলিটিক্স করি, আমরা জন আবেদন তৈরি করতে চাই, প্রত্যেকজন মানুষের কাছেই সে আবেদন তৈরি করা উচিত, মানুষ হিসাবে প্রত্যেককে সম্মান করা উচিত, প্রত্যেকের রাইটসটা তাদের হাতে তুলে দেওয়া উচিত। তো আমি মনে করি হিন্দুরা এটি উপলব্ধি করেছে, জামাত কোন মানের রাজনীতি করে, কোন ধরনের রাজনীতি করে, কোন ক্লাসের রাজনীতি করে, এটি আমাদের হিন্দু ভাইয়েরা উপলব্ধি করেছে এবং তার একটা আউটপুট আপনি দেখতে পাবেন।
আপনাকে একটা প্রসঙ্গক্রমে কথা বলে থাকি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল লাস্ট 16 ইয়ার্স, আপনি দেখে থাকবেন কখনো রামুতে ঘটনা ঘটেছে, কখনো কুমিল্লাতে ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দেশে একটা ম্যাসিভ অরাজকতা। আপনাকে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিচ্ছে, আপনার জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো, ডিফারেন্ট বেসরকারি সংস্থাগুলো এটা নিয়ে খুবই তৎপর হয়ে উঠছে। এই সরকারের আমলে দুটো বড় উৎসব হিন্দুদের হয়ে গেল। একটু কাকতালীয়, মানে একটু অবাক করা বিষয় কিনা। আপনি কি কোনো ইনসিডেন্ট দেখেছেন, আপনি কোনো প্রবলেম দেখেছেন উৎসব মুখর পরিবেশে? আমাদের হিন্দু ভাইয়েরা লাস্ট দুটো ফেস্টিভ্যাল চমৎকারভাবে তারা সুসম্পন্ন করেছে। তো আমরা মনে করি এটি নিউ ডাইমেনশনাল পলিটিক্স, নিউ অ্যাপ্রোচের পলিটিক্স। যে রেটরিকটা ছিল কেবলমাত্র হিন্দুদেরকে একটা বিশেষ দলই শেল্টার দিতে পারে, তাদের সেফটি দিতে পারে, সেটি প্রমাণিতভাবে সেই দরজাটা ভেঙেছে, সেই রেটরিকটা ভেঙেছে যে না, বাংলাদেশের দেশপ্রেমিক সবগুলো পলিটিক্যাল পার্টি তাদের জন্য সুরক্ষা দাতা। দেশপ্রেমের হিন্দুরা আমাদের দেশের একটা পার্টনার, তারা আমাদের দেশের মাটিতে জন্ম নিয়েছে, তারা এই দেশের আলো বাতাসে বড় হয়, তারা এদেশে ট্যাক্স পে করে, তারা এদেশের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে। তাদের অধিকার ঠিক ততটুকু যতটুকু মুসলিম হিসাবে আমিও রাষ্ট্রীয় আইন মেনে চললে যা পাই, যেভাবে সম্মান পাই, যেভাবে মর্যাদা পাই, যেভাবে রাষ্ট্রের প্রতি আমার আনুগত্য করার কথা, হিন্দুরাও এই কাজটি করছে এবং তারা রাষ্ট্রের পক্ষ থেকে সেই সম্মান এবং মর্যাদায় অব্যাহতভাবে পাবে। আমরা এটি প্রমাণ করতে পেরেছি। জামাতের নিউ ডাইমেনশনাল রাজনীতিটা হিন্দুরা উপলব্ধি করেছে এবং সেটি আসন্ন নির্বাচনে তার প্রতিফলন দেখতে পাবেন আপনি ইনশাআল্লাহ। আপনারা অনেকগুলো ওয়েলফেয়ার কাজ করেন, বিশেষ করে আপনার ইউনিয়ন কেন্দ্রিক কাজ আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি, যে নলকূপ দিচ্ছেন, তারপর হচ্ছে নানান ধরনের কাজ। তো সে জায়গাতে ওয়েলফেয়ার পলিটিক্সের একটা নেতিবাচক প্রচারণা আমরা ইদানিং দেখতে পাচ্ছি, যে এভাবে ওয়েলফেয়ার পলিটিক্স করাটা আদতে যারা সার্ভ হবে, অর্থাৎ সেটা যদি শিক্ষার্থী অঙ্গনে হয় তাহলে শিক্ষার্থীরা, সেটা যদি জাতীয় অঙ্গনে হয় তাহলে সাধারণ মানুষ, এটা তাদের জন্য কল্যাণকর না। কল্যাণকর রাজনীতিটা তাদের জন্য কল্যাণকর না, এটার কারণ কি আসলে? ওয়েল অ্যান্ড গুড, ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাকে উল্টো প্রশ্ন করতে চাই। আলটিমেটলি রাজনীতির ফোকাসটা কি? রাজনীতি কেন করি আমরা? বাংলাদেশের যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তাদের আলটিমেট টার্গেট কি? জনমানুষের জীবন মান উন্নয়ন, তাদের নাগরিক সুবিধাদি বাড়িয়ে দেওয়া, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে টেক কেয়ার করা, এটি আলটিমেট টার্গেট। আপনি যখন এই ওয়েলফেয়ার পলিটিক্সকেই ঘৃণা করছেন, অথবা বলতে চাচ্ছেন না ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে না, অ্যাকাডেমিক কনভিন্সিং ক্যাপাসিটি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে ওয়েলফেয়ার করবেন, বিফোর গেটিং পাওয়ার ইউ ক্যান নট ডু ওয়েলফেয়ার পলিটিক্স, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি যে কাজটা আলটিমেটলি করতে চাই তার ইম্প্যাক্ট যদি আগেই তৈরি করতে না পারি, এটা আমাদের পলিসি। আমরা রাষ্ট্রকে যেখানে দেখতে চাই, রাষ্ট্রকে যেভাবে ড্রাইভ করাতে চাই, রাষ্ট্রকে আমরা যেভাবে পরিচালনা করতে চাই, তার একটা প্রচ্ছন্ন ইমেজ, তার একটা শর্ট নোট, তার একটা প্রিভিয়াস রিক্যাপ আমরা রাজনীতিতে নিয়ে আসতে চাই। সচেতনভাবে নিয়ে এসেছি আমরা, অ্যান্ড উইল ডু ইট। কারো কোনো সমালোচনা, কারো কোনো প্রশ্নে আমরা এতটুকুও স্তীমিত হব না। আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি, আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, আমরা যে ইনসাফ, আদল এবং নাগরিক বান্ধব রাষ্ট্রের স্বপ্ন দেখি, তার একটা প্যাকেজ, শর্ট প্যাকেজ আমরা অব্যাহতভাবে নাগরিক সমীপে হাজির করতে থাকব। এখন কারা এই প্রশ্ন করছে? অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা কি খুবই রিচ পলিটিক্যাল পার্টি? আমরা কি আমাদের প্রতি কি আসমান থেকে মান্না সালোয়া অবতীর্ণ হয়? না, আমরা আমাদের কষ্টার্জিত উপার্জনের মধ্য দিয়ে একটা অংশকে আমরা জনগণের জন্য উৎসর্গ করেছি। এটি একটা ফিলোসফিক্যাল পয়েন্ট। এটি কাউকে বোঝানো ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ সেই ফিলোসফির দ্বারা কনভিন্স না হয়েছেন। আমরা মনে করি আমাদের একটি কাজ হচ্ছে মিম্মা রযাকনাহুম ইউনফিকুন, আমাদের রিজিকের একটা অংশ থেকে
মানুষের আল্লাহর জন্য ব্যয় করা, মানুষের কল্যাণে ব্যয় করা, এটি আমাদের ফিলোসফি, এটি আমাদের আইডিওলজিক্যাল স্পিরিট। এই স্পিরিটকে আপনি কল্যাণ রাষ্ট্রে পৌঁছার আগে একটা প্রতারণা বলে আপনি অবজ্ঞা করতে পারেন, বাট এটা আমাদের কোর কনসেপ্ট। আমরা মনে করি কোনো ব্যক্তির প্রতি এটি জরুরি নয় সে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি তাই মানুষকে সেবা দিতে পারেনি, এটি কোনো উত্তর হতে পারে না। আমার দ্বারা এই জীবদ্দশায় কল্যাণ রাষ্ট্র দেখার প্রত্যাশা পূরণ হতেও পারে, নাও হতে পারে, বাট আমি কখনো জিজ্ঞাসিত হব না আমি ব্যর্থ এই কারণে আমি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি তাই আমি মানুষের ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, ভালো খাবারের ব্যবস্থা করতে পারিনি, তার সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে পারিনি, তার হেলথের ব্যবস্থা করতে পারিনি। অ্যাজ ইট ইজ যে আমি আমার যতটুকু সামর্থ্য ছিল, শক্তি ছিল, সেটি ব্যবহার করে আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে মানুষের কল্যাণে কাজ করতে পেরেছি কিনা সেটি আমি জিজ্ঞাসিত হব, এবং আমার ফিলোসফিতে এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি না এদেশে কল্যাণ রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হবে, নাগরিক বান্ধব রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হবে, এদেশে সেই সরকার কবে আসবে যে সরকার অভাবীর মুখে খাবার তুলে দিবে। একটা উপজেলা লেভেলে রিমোট এরিয়াতে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে সত্যিকারের সুচিকিৎসার ব্যবস্থা করবে। আমরা জানি না যুবকদের এই পেরেশানিগুলো কোন সরকার এসে দূর করবে। আমরা জানি না কিভাবে কোটি কোটি যুবকের হাতে কাজ আসবে। আমরা ঠিক জানি না কিভাবে ভিক্ষুকদেরকে আমরা এই সমাজ থেকে তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করব, তাদের মিনিমাম নাগরিক মর্যাদা ফিরিয়ে দিব। আমরা সেই অপেক্ষাতে অনন্তকাল অপেক্ষা করতে পারি না। আমাদের যা আছে সেটি নিয়ে সম্ভব সর্বোচ্চ উপায় উপকরণ ব্যবহার করে আমরা নাগরিক সমাজকে যে রাষ্ট্রের স্বপ্ন দেখি, যা করতে চাই তা করার প্রাইভেট ইনিশিয়েটিভ নিতেই থাকবো, পলিটিক্যাল ইনিশিয়েটিভ নিতেই থাকবো, আমাদের দলীয় ইনিশিয়েটিভগুলো আমরা নিতেই থাকবো। এখন আপনি প্রশ্ন তুলছেন কেন, এর জবাব আপনি দেবেন। আপনি যদি লিগ্যাল আইন রাষ্ট্রের পক্ষ থেকে আইন করে নিষিদ্ধ করে দেন যে পলিটিক্যাল পার্টি কোনো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করতে পারবে না, তারা কেবলমাত্র দলীয় ফান্ড রিচ করবে, সেটি যে কোনো পদ্ধতিতে হোক, সেটি আপনি স্বেচ্ছায় কর্মীদের দান বলেন অথবা চাঁদাবাজি বলেন অথবা আপনি রাষ্ট্রীয় লুটপাট বলেন, আপনি আপনার দলের ফান্ড রিচ করবেন, কেবল সেটি দলের মিছিলের জন্য ব্যবহার করবেন, কেবলমাত্র দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যবহার করবেন, বিদেশে ট্যুর দেবেন, আপনি উচ্চমানের সেমিনার করবেন, কিন্তু আপনি অভাবীর মুখে খাবার তুলে দিতে পারবেন না। আপনি কারো ঘর পুড়ে গেলে আপনি টিন দিতে পারবেন না। কারো ক্যান্সার আক্রান্ত হলে আপনি দলীয়ভাবে তাকে আপনি চিকিৎসা সেবা দিতে পারবেন না। গত দিন আমরা পঞ্চগড়ের একটি হসপিটাল যেখানে রাষ্ট্রের টাকা দেওয়ার কথা ছিল বরাদ্দ দেয় নাই, সেখানে আমাদের দলীয় ফান্ড থেকে 10 লাখ টাকা আমরা দিয়েছি। আপনি লিগ্যাল আইন করে এটা বন্ধ করে দেন যে কোনো পলিটিক্যাল পার্টি ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারবে না, কোথাও কোনো কল্যাণকর কাজ করতে পারবে না। যতক্ষণ আপনি করবেন না, ইটস আওয়ার পলিসি, আমরা এটি কন্টিনিউ করব যতক্ষণ না আমরা রাষ্ট্রীয়ভাবে এই কন্ট্রোল পাচ্ছি না। যেদিন আমরা রাষ্ট্রীয় কন্ট্রোল পাবো তখন হয়তো এটির প্রয়োজন হবে না, অথবা এটিকে আমরা প্যারালালি রাষ্ট্র একদিক থেকে সাপোর্ট দিবে, বাট অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা এটিকে আরও বাড়িয়ে দিব সাপোর্ট আমরা ইনশাআল্লাহ। জামাত ইসলামের একটা জোটের কথা শোনা যাচ্ছে, যদিও এটাকে কেউ যারা অংশগ্রহণ করছেন তারা জোট বলছেন না, এটা বলছে একটা রাজনৈতিক সমঝোতা। সেখানে 8টি দল আছে এবং বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলো আছে তারা, এবং তারা বলছে যে তাদের একটা ভোট ব্যাংক হবে বা ভোটের ভাগশ হবে একটা। তো এভাবে এগিয়ে যাচ্ছে। তো এটাকে আপনি কেমন সম্ভাবনা দেখেন? দেখুন, আমরা একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছি লাস্ট 20 ইয়ার্সে। বিএনপির সাথে আমাদের একটা ঐতিহাসিক জোট ছিল, খুবই কঠিন মুহূর্তে সেই জোট ছিল। আপনি স্বীকার করবেন বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার কারণে আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, বিএনপিও মূল্য দিয়েছে। যদি আমাদের এই ঐক্যবদ্ধ জোট না থাকতো হয়তো বাংলাদেশের রাজনৈতিক গতিধারা এবং প্যাটার্নটা আলাদা হতো। বাট এই ঐতিহাসিক মুহূর্তে জোটের পরেও আমরা দেখলাম যখন একটা অভ্যুত্থান হলো, 5ই আগস্ট পর্যন্ত আমরা সবাই দাঁতে দাঁত চেপে ঐক্যবদ্ধ থেকে আমরা একটা ব্যাটেল করলাম, সেই ব্যাটেলে জিতে গেলাম। জেতার পরে যে নিষ্ঠুর বাস্তবতা আমাদের সামনে আসলো তা নিয়ে জোটবদ্ধ রাজনীতি করার ব্যাপারে একটা অনাগ্রহ তৈরি হয়েছে আমাদের, এবং যে রিটার্নটা আমরা পেয়েছি সেটি নিয়ে ভবিষ্যতে জামাত
জামাতে নিউ ডাইমেনশনাল পলিটিক্স সামনে আসছে। ভবিষ্যতে জামাত কোনো জোটবদ্ধ রাজনীতি করবে কিনা তা অনেক বড় পরিসরে আলোচনা হওয়ার পরে সিদ্ধান্ত হবে। বাট এখন যেটি হয়েছে একটা ডেভেলপমেন্ট, বাংলাদেশের স্বার্থে আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল একটা সমঝোতায় পৌঁছেছি, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছেছি যে আমাদের ডিরেক্ট জোট হওয়ার খুব বেশি প্রয়োজন নেই। জোটবদ্ধতা মানেই একজন সামওয়ান লিড দিবে, সামওয়ান এটিকে অর্গানাইজ করবে, স্ট্রাকচারালি কিছু বিষয় আছে। বাট সমঝোতা যদি হয়, আপনি জোটবদ্ধ রাজনীতি করলে এক দলের এগনিস্টে কিছু বলতে পারবেন না, পলিসির এগনিস্টে কিছু বলতে পারবেন না, আপনাকে একসাথে এক টেবিলে বসে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ভোটের মাঠে আপনি জানেন নতুন নির্বাচন কমিশন একটা কিছু ধারা নিয়ে এসেছে আরপিওতে। এই সবগুলো বিষয় মিলে আমরা মনস্তাত্ত্বিকভাবে ঐক্যমত পোষণ করেছি, আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে যাব। আমরা বলছি ওয়ান বক্স, আমরা যে কোনো যারা আমরা জোটবদ্ধ যারা আমরা সমঝোতার মধ্য দিয়ে যাচ্ছি তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে গিয়ে আমরা এক প্রার্থী রাখার চেষ্টা করব। তো এটি একটা নিউ ডাইমেনশনাল অ্যাপ্রোচ, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারাকে সামনে আনবে। এটি কতটুকু ফাংশন করবে সময় বলে দিবে। বাট এখন আমরা একই কর্মসূচি থ্রো করছি, ডিফারেন্ট জায়গা থেকে আমরা বাস্তবায়ন করছি, এক সুরে কথা বলছি, একই আওয়াজ দিচ্ছি, যেটি জোটবদ্ধ রাজনীতির থেকে একটু ভিন্নতর। বাট এটি কেমন ফাংশনাল হবে, এটি কেমন ক্লিক করবে, টাইম উইল সে। বাট আমার মনে হয় আসন্ন নির্বাচনে আপনি আন্ডারস্ট্যান্ডিংটাকেই সামনে দেখতে পাবেন। জামাত ইসলামী ইসলামী রাজনীতি করে, সে জায়গা থেকে মানুষকে ইসলাম শিক্ষা দেওয়া বা এরকম অনেকগুলো কর্মসূচি আছে। সে জায়গায় আমরা দেখি যে মহিলা জামাতের বিশেষ করে তাদের কিছু কর্মসূচির একটা হচ্ছে যে কোরআন তালিম দেয়া। ইদানিং আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে জামাতের এই সমস্ত কোরআনিক যে প্রোগ্রাম বা কোরআনের যে সমস্ত সেগুলোতে হামলা করা, তারপর হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া, নারীদেরকে হেনস্থা করা অথবা ভার্বালি অ্যাবিউজ করার চেষ্টা করা, এগুলো করা হচ্ছে। তো এদিক থেকে জামাতের আসলে প্রতিক্রিয়া কি ধরনের, বা আমরা তো তেমন প্রতিক্রিয়া দেখছি কিনা? আসলে আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি না, এটি আমাদের প্রতিক্রিয়া। আমরা এই বিষয়ে স্ট্রেট, আমরা এই বিষয়ে সাউন্ড এনাফ। কোনো দুর্মুখের কথাই আমাদের ফিলোসফিক্যাল একটি পয়েন্ট থেকে আমরা সরে আসব না। নারীরা তালিম করতে পারবে না, এটি অ্যান্টি ইসলামিস্টদের বয়ান। নারীরা তালিম করতে পারবে না, অ্যান্টি তালিমিস্টদের বয়ান। আমরা মনে করি একজন নারীর দিনই ইলম চর্চার অনেক সীমাবদ্ধতা আছে। আমরা মেল পার্সনরা আমরা ডিফারেন্ট আলিমের কাছে যাই, শাইখদের কাছে যাই, মসজিদে খুতবা শুনতে যাই, তাফসির মাহফিলে যাই, আমরা ডিফারেন্ট আলিমের সান্নিধ্যে যেতে পারি। বাট আমাদের নারীদের শরিয়া লিমিটেশন আছে, তাদের স্পেসটাও এখনও পর্যন্ত অনেক বেশি না। আমরা মনে করি আমাদের নারীদের দিনই ইলম চর্চার ক্ষেত্রে তালিম একটা কার্যকর ভূমিকা রাখছে। আপনি হয়তো তালিম শব্দ শুনলেই শুধুমাত্র জিকির আজগার কয়েকটা ধর্মীয় আচারাদি নিয়ে কথা হয়, ব্যাপারটি এরকম না। আমরা তালিমের মধ্য দিয়ে শিখিয়ে দেই হাউ টু ডিল ইয়োর গেস্ট, হাউ টু ডিল উইথ ইয়োর চিলড্রেন। আপনি কি করে আপনাকে স্মার্টলি সমাজে তুলে ধরবেন, আপনার শাশুড়ির সাথে সম্পর্ক কেমন হবে, স্বামীর সাথে সম্পর্ক কেমন হবে, সন্তান কীভাবে প্রতিপালন করবেন, আপনার ফ্যামিলি লাইফটা কেমন স্মার্ট হওয়া দরকার, গ্রামীণরা জীবনে কিভাবে ঝগড়াঝাটি পরিহার করে একটা উচ্চতর মানসম্মত জীবন যাপন করা যায়, কিভাবে লাইফের বেস্ট ভার্সনকে সামনে নিয়ে আসা যায়, আমরা তালিমের মধ্য দিয়ে এগুলোই বলি। এখন আপনার বয়ানে এটি খুবই ন্যাক্কারজনক কাজ, ইটস আপ টু ইউ। বাট আমরা মনে করি এটি আমাদের বুনিয়াদি কাজ। কোনো নিন্দুকের, সমালোচকের কোনো কথায় আমরা এই পয়েন্ট থেকে 0.1% সরে আসব না। বাট স্ট্র্যাটেজিক্যালি আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আপনার গায়ে আসর পড়ছে, নির্বাচনকে সামনে নিয়ে এসে আপনি বলছেন তালিমে নিয়ে গিয়ে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি, লোভ দেখিয়ে আমরা ভোট প্রার্থনা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন নির্বাচনী বৈঠক হবে নারীদের মাঝে, স্ট্রেইট নির্বাচনী বৈঠক। আমরা প্রি ডিক্লারেশন দিয়ে আমরা নির্বাচনী বৈঠক করব আনটিল ফেব্রুয়ারি।
আমাদের নির্বাচন পর্যন্ত, বাট আপনাকে দৃঢ়তার সাথে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের তালিমের এই সফর কোনো দিন বন্ধ হবে না। আমরা আফটার ইলেকশন আবার বাংলাদেশের বৃহত্তর নারী সমাজকে পরিশুদ্ধ করার জন্য, তাদের আমল, তাদের কোয়ালিটি অ্যান্ড ক্লাসকে উচ্চ লেভেলে নেওয়ার জন্য আমাদের নারী সংগঠনের পক্ষ থেকে সম্ভব সর্বোচ্চটুকু করব, এবং এর জন্য যতটুকু ত্যাগ স্বীকার করতে হয়, এর জন্য যে আমাদের নারীদের কারাগারে যেতে হয়, আমাদের মায়েরা প্রস্তুত। এর জন্য যদি নতুন কোনো জুলুম আমাদের উপর চেপে আসে, আমরা তার জন্য প্রস্তুত। বাট আপনি যেমনটি বললেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না, এটা আমরা স্ট্র্যাটেজিক্যালি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এ ব্যাপারে প্রতিক্রিয়া দেখাবো না, জনগণ প্রতিক্রিয়া দেখাবে। যারা এটাকে তালিমের নাম দিয়ে বন্ধ করার চেষ্টা করছে, হামলা করছে, তার মূল্য তাদেরকেই দিতে হবে। তো প্রত্যেকটা পার্টির, প্রত্যেকটা ফিলোসফির একটা অন স্ট্র্যাটেজি থাকে, আমরা সেই স্ট্র্যাটেজির আলোকে আমাদের নারীদেরকে ড্রাইভ করাচ্ছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মায়েরা কনফিডেন্ট এনাফ, তারা তাদের কাজ নিয়ে মিনিমাম ভীত নন, তারা বরং যত বাধা আসছে আমাদের নারীদের বৈঠকে উপস্থিতি তত বাড়ছে এবং এটিকে ন্যাক্কারজনক হিসাবে তারা চিহ্নিত করছে। এবং আপনাকে বিনয়ের সাথেই বলি, আপনি রাজনীতিতে খেলতে ভুল করলে আমি ভুল করতে পারি না। আপনার মনে হচ্ছে আপনি ঠেকিয়ে দেবেন এমন, আপনি গালাগালি করবেন, আপনি হুমকি দিবেন, মারবেন, আর তাতে আপনি জিতে যান। আমরা আমাদের মতো এগুচ্ছি, আমাদের নারীরা বৃহত্তর মায়েদের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাবে। আমরা দেখি যে আপনাদের বিশেষ করে জামাতে ইসলামের জোট সঙ্গে বিএনপি ইদানিং আবার নতুন করে জামাতের বিরুদ্ধে একটা অ্যালিগেশন আনার চেষ্টা করছে, যে ৭১ ইস্যুটা আবার নিয়ে আসার চেষ্টা করছে। তারপরে আমরা দেখি যে বারংবার বলার চেষ্টা করছে যে সচিবালয়, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়, এগুলো জামাতে ইসলামী দখল করে নিয়েছে। তো এই অভিযোগগুলো আসলে সত্যতা কতটুকু? আচ্ছা, সত্যতা কতটুকু এটি পরে বলি। জামাতকে নিয়ে যে অ্যালিগেশন বিএনপি তুলছে, ভেরি আনফর্চুনেট। আপনি এই রেটরিক যদি সামনে নিয়ে আসেনি, তাহলে প্রথমত বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনি জামাতের সাথে দীর্ঘ ২২ বছর জোটবদ্ধ রাজনীতি করেছেন, তখন আপনার মনে হয় নাই যে আমি রাজাকারের সাথে এক চেয়ার শেয়ার করছি, মঞ্চ শেয়ার করছি? আমি তো ঢাকার রাজপথে আমি মিছিল করেছি, আমরা তো বিএনপির পার্টি অফিসের সামনে সমাবেশ করেছি। বেগম খালেদা জিয়া, আমাদের সর্বজন শ্রদ্ধেয় একজন ভদ্রমহিলা, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন। সেখানে আমাদের শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী বক্তৃতা দিয়েছেন। সেখানে সাবেক আমিরে জামাত মকবুল হোসেন সাহেব বক্তৃতা দিয়েছেন। সেখানে ডক্টর শফিকুর রহমান সাহেবরা বক্তৃতা দিয়েছেন, আলী হাসান মুজাহিদ সাহেবরা বক্তৃতা দিয়েছেন। আপনার কি তখন মনে হয় নাই একটা রাজাকারদের সাথে আমি মঞ্চ শেয়ার করছি? বিফোর মেকিং অ্যালিগেশন, বিফোর ক্লেইমিং অ্যালিগেশন, এই সংকটগুলো বলার আগে আপনাকে বলতে হবে আপনার রাজনীতিটা ভুল ছিল। আপনি ভুল মানুষের সাথে রাজনীতি করেছেন, রাজাকারদের সাথে আপনি রাজনীতি করেছেন। আপনি এটি নিয়ে জাতির কাছে ক্ষমা চান, তারপরে আপনি এই ক্লেম করেন যে জামাতের রাজনীতিতে জামাতের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত কিনা। এখন আমি কি আপনাকে উল্টো অভিযোগ তুলব যে রেটরিকটা, যে বয়ানটা আওয়ামী লীগ দিত? আপনি এই রাজাকারদের ন্যাশনাল ফ্ল্যাগ আপনি দিয়েছেন, তো আপনি সরি বলেছেন এটা নিয়ে। এখন হঠাৎ করে মনে হলো আপনার ৭১ সাল থেকে ২০০০ সালের রাজনীতি একটা, আর ২০২৪-এর ৫ই আগস্ট থেকে রাজনীতি, ওই রাজনীতিটা, মাঝখানের রাজনীতিটা একটা আলাদা রাজনীতি ছিল। ওই সময় জামাত পুত পবিত্র ছিল, জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনার দলের নেতাকে ঠিক সেই অভিযোগেই ফাঁসি দেওয়া হয়েছে না? হয়েছে তো। তাহলে আপনি সেই নেতা সম্পর্কে খারিজ করেছেন? আপনি এই গভর্নমেন্ট, বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে 71-এর কালিমা দিয়ে। তো আপনার দলের একজন শীর্ষ নেতাকেও তো হত্যা করেছে, আপনি তাকে খারিজ করেছেন? আপনি তাকে অন করেন কিনা অথবা খারিজ করেন কিনা এটি ক্ল্যারিফাই হওয়া উচিত। আপনার 91-এ আপনি কেন
টাটকা রাজাকার, 71 থেকে 91, মাত্র 20 বছরের ব্যবধান, 20 বছরের টাটকা রাজাকারদের কেন সাপোর্ট নিয়ে আপনি গভর্নমেন্ট ফর্ম করলেন? আপনি বলতেন এই দেশদ্রোহী এই রাজাকারদেরকে আমরা কোনোভাবেই রাজনীতিতে জায়গা দিব না, বাংলাদেশের জনগণ ভুল করে তাদেরকে 18টা আসনে জিতিয়ে দিয়েছে, বাট তাদের সমর্থন নিয়ে আমি সরকার গঠন করব না। আপনি এটি বলেন নাই। আপনার প্রয়োজন হলে আপনি জামাতকে ব্যবহার করেছেন, আর যখন মনে হচ্ছে জামাত আপনার কম্পিটিটর, তখন আপনি সেই পুরাণ গল্পটাকে আবার সামনে নিয়ে আসছেন। দেখুন, খুবই বিনয়ের সাথে বলি, আওয়ামী লীগ তো একটা অর্গানের নাম, আওয়ামী লীগ একটা পার্টির নাম। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দল। এই বাংলাদেশের স্বাধীনতা সাথে আওয়ামী লীগের নাম জড়িত। তারা কিভাবে মুছে গেল? তাদের রাজনীতি যে লাস্ট 2.5 বছর বাংলাদেশে ন্যায় হয়েছে, তারা কিছু চরিত্রের কারণে, ফ্যাসিস্ট আচরণের কারণে, এক দেশদর্শী বক্তব্যের কারণে, একমুখী চিন্তার কারণে এবং একটা বাকশালী এককেন্দ্রিক বয়ান তৈরির মধ্য দিয়ে, আপনি যদি সেই বয়ানকেই ধারণ করেন, আমরা খুবই শক্ত করে বলবো আপনিও ফ্যাসিস্ট হয়ে গেছেন, আপনিও আওয়ামী লীগের ভাষা ব্যবহার করছেন, আপনিও আওয়ামী লীগের চেহারায় নতুন করে আবির্ভূত হয়েছেন, আওয়ামী লীগের খোলা পোশাক আপনি পরে ফেলেছেন। আপনি যদি পরেন, নো প্রবলেম, আপনি ডিফেন্ড করেন। সেদিন তো একজন ভদ্রলোক বলে ফেললো জামাতকে 71-এর দায়ে নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগ করেছে তো ভাই, করে টিকতে পারে নাই। আপনি একটু চেষ্টা করে দেখেন, চেষ্টা করে আপনি যদি সফল হন, তাহলে তো আপনি খুবই জাতিকে উদ্ধার করবেন, জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। চেষ্টা করেন। দেখুন ভাই, আমরা তরুণ প্রজন্মের ক্ষুদ্র রাজনীতিবিদ, খুবই বিনয়ের সাথে দৃঢ়তা প্রকাশ করে বলছি, এই বিভাজনের রাজনীতি ছাড়তে হবে। এটিকে আমরা মোটেও পরোয়া করি না। শীর্ষ নেতৃবৃন্দ যে পথে জীবন দিয়েছে, আমরা তরুণরা জীবন দেব, আবার জীবন দিব। এ ধরনের বিভাজনের রাজনীতিকে রুখে দিব আমরা ইনশাআল্লাহ। লাখো লাখো তরুণ ইসলামী জীবন আদর্শ মেনে চলছে, জামাতের পলিটিক্যাল মেথোডলজিকে গ্রহণ করেছে। আপনি এই ধরনের ঠুনকু বয়ান দিয়ে জামাতের রাজনীতিকে খেয়ে ফেলতে পারবেন না। আওয়ামী লীগের চেয়ে বড় ফ্যাসিস্ট আপনি হতে পারবেন না। তো চেষ্টা করে দেখুন আমরা রুখে দিতে পারি কিনা, চেষ্টা করে দেখুন আওয়ামী লীগের বয়ানকে খারিজ করতে পারি কিনা। এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিকে ভালোবাসি, এই মাটির কল্যাণে, এই মাটির সন্তানদের কল্যাণে আমরা কাজ করে যাব। কোনো ধরনের আওয়ামী বয়ান, ফ্যাসিস্ট বয়ানে 0.1% আমরা ভীত নই, আমরা শেম ফিল করি না, আমরা মাথা নিচু করি না, করব না। আপনি অভ্যুত্থানের পরে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা জানিয়ে দিয়েছে পুরাণ বয়ানের কোনো আর ভাত নেই, পুরাণ বয়ানের কোনো রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে দেখেছেন তো, লাখো শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী স্লোগান দিয়েছে। কি স্লোগান দিয়েছে? ইউ নো বেটার, বাংলাদেশ জানে। সো আমরা মোটেও ভীত নই। এগুলো রেটরিক নিয়ে আমরা কথা বলতে চাই না, এগুলো নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আগামীর বাংলাদেশ নিয়ে, আগামীর কীভাবে বাংলাদেশকে পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায়, ভেঙে পড়া বাংলাদেশকে রিকনস্ট্রাক্ট করা যায়, সেটি নিয়ে আমরা চিন্তিত, পেরেশান। আমাদের সামনে নির্বাচনের আগে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া, আইনি ভিত্তি দেওয়া, পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে জনগণের ম্যান্ডেট নেওয়া। সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু দল বিরোধিতা করছে এবং তার না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো এই বিষয়টা কি আসলে আমার গণ অভ্যুত্থানের যে আমাদের স্পিরিট ছিল সেটার বিরোধিতা চলে যাচ্ছে না? সেটা কি আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিরিটের বিরুদ্ধে চলে যাচ্ছে না? আমরা কিছু প্রশ্নের উত্তর দিতেও কষ্ট লাগে। সামওয়ান একজন মেজর সাহেব তো বলে ফেলেছেন বাংলাদেশে সংস্কারের কোনো প্রয়োজন নেই, জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। আবার তাদেরই একজন শীর্ষ নেতা বলেছে বিএনপি সংস্কারের বাপ। তো একজন দাবি করে বাপ, আর একজন দাবি করে এই পুত্রের কোনো প্রয়োজন নেই। ভেরি আনফর্চুনেট ইস্যু টু ডিল। আমরা এই দিনটা আমাদের দেখতে হচ্ছে, জুলাই সনদ কার্যকর হবে কি হবে না তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমরা বিনয়ের সাথে বলি, এই অভ্যুত্থানটা এই কারণে হয় নাই কেবল আপনাকে খেদিয়ে
আমার চেয়ারে বসে যাওয়ার জন্য। কেবলমাত্র একটা পলিটিক্যাল পার্টিকে বিদায় করে আরেকটা পলিটিক্যাল পার্টিকে ক্ষমতাসীন করার জন্য। সেটি আমিও হতে পারি, আপনিও হতে পারেন, আমার দল হতে পারে, আপনার দল হতে পারে। আমরা বলেছি একটা ইনস্টিটিউশনাল রিফরমেশন খুবই জরুরি। আমরা এমন একটা প্রসিডিউর তৈরি করতে চাই, সিস্টেম বিল্ড আপ করতে চাই, যেখানে কেউ চিন্তাও করবে না দিনের ভোট রাতে হয়, কেউ চিন্তাও করবে না বিনা ভোটে সরকার গঠিত হয়, কেউ চিন্তাও করবে না আমি আর ডামির ইলেকশন হয়। আমরা এমন একটা ইনস্টিটিউশনাল কাঠামো চাই যেখানে দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক ফিল্টার তৈরি হবে। আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে চাই যেখানে দলীয় লেজুর বৃত্তি পরিহার করে রাষ্ট্রযন্ত্রে ফাংশন করতে পারবে আমলারা। আমরা এমন একটা সিস্টেম বিল্ড আপ করতে চাই যে সিস্টেমে রাষ্ট্রের কিছু সুনির্দিষ্ট পাইপলাইন তৈরি হবে, সেই পাইপে যে প্রবেশ করবে সে পৌঁছে যাবে তীরে। এই অভ্যুত্থান আমাদের সামনে এক ঐতিহাসিক সময় এনে দিয়েছিল। সেই সময়টাকে সম্ভবত আমরা কেবলমাত্র ব্যক্তিগত ইগো, দলীয় স্বার্থে আমরা অস্বীকার করছি। দেখুন, গণভোট অথবা সংস্কার সংসদের কাছে ছেড়ে দিচ্ছেন। আমরা তো পরিষ্কার বলছি, সংসদকে যারা তৈরি করে, পার্লামেন্ট মেম্বারদেরকে যারা তৈরি করে, তাদের কাছে গিয়ে আমরা একটা স্বীকারোক্তি, তাদের কাছে গিয়ে আমরা একটা কনসেন্ট নিচ্ছি যে আমাদের সংস্কার প্রয়োজন। আপনি গণভোটের মধ্য দিয়ে এক্সিকিউটিভ লেভেলে প্রথম ধাপ সম্পূর্ণ হলো, সেটি এক্সিকিউশন তো করবে এক্স্যাক্টলি পার্লামেন্ট, নির্বাহী বিভাগ করবে, সেক্রেটারিয়েট করবে। তো আপনি যাদের জন্য এই ল, যাদের জন্য এই স্বীকৃতি, যাদের জন্য এই অভ্যুত্থান, তাদের কনসেন্টকে আপনি অস্বীকার করছেন। আপনি পার্লামেন্টকে সুপিরিয়র ভাবছেন। বাংলাদেশের কনস্টিটিউশনাল কাঠামোতে পার্লামেন্ট সুপিরিয়র কোথায় লেখা আছে? সুপিরিয়র অথরিটির কাছে আমরা পৌঁছে যাচ্ছি, সেটিকে আপনি খারিজ করছেন শুধুমাত্র দলীয় দাসত্বে, শুধুমাত্র দলের পার্সপেক্টিভে। আপনার মনে হয়েছে, মুশকিলটা কি জানেন? যে আপনি সাইকোলজিক্যালি ধরে নিয়েছেন আপনি উইনার, ইউ আর গোয়িং টু ফর্ম এ গভর্নমেন্ট এবং সংস্কার করব, বাট আমার নেতৃত্বে হবে, আমার গভর্নমেন্ট করবে। এই যে একটা ক্রেডিট চিন্তা, আমি মনে করি না দেশপ্রেমিক দলগুলো জুলাই সনদকে কার্যকর করতে চায় না, একটি সংস্কার চায় না, এমনটি মনে করি না। বিএনপি নিয়ে হয়তো একটা ভুল বোঝাবুঝিও আছে কিনা। বিএনপির 31 দফা আমি পড়েছি এবং চমৎকার কারেকশনের কথা আছে। সম্ভবত বিএনপিও সংস্কার চায় এবং সনদকে কার্যকর করতে চায় আফটার গেটিং পাওয়ার। দেখুন, কিছু বিপদ আছে, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি আমরা। এই সরকারের সময়েই এই সনদটাকে কার্যকর করে নেওয়া বিএনপির জন্য ভালো, জাতির জন্য ভালো, দেশের জন্যও ভালো। এটা ইটস নট অল অ্যাবাউট পলিটিক্যাল স্ট্রাগল, পাওয়ার স্ট্রাগল। দেখুন, সনদ কার্যকর হলেও পাওয়ার স্ট্রাগল থাকবে, কার্যকর না হলেও পাওয়ার স্ট্রাগল থাকবে। বাট পাওয়ার স্ট্রাগলটা যেন স্মুথ হয়, যেন সকলের জন্য মানসম্মত স্ট্রাগল হয়, সকলে যেন এই জায়গায় স্বস্তি পায়, তার জন্যই এই আয়োজন। আমি মনে করি এটা খুবই বেশি ভালো হতো বিএনপির জন্য। কিছু দায় বিএনপি এড়াতে পারত, কিছু জায়গা বিএনপির জন্যই ক্লিয়ারিফাই হইতো, একটা স্মুথ, একটা সুন্দর পাইপলাইন আগামী দিন হয়তো বিএনপিই পেত। আমি ঠিক জানি না তাদের ইকুয়েশন কি, তারা বিচক্ষণ রাজনীতিবিদ, বড় দল, দেশ পরিচালনা, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। তারা কোন ভাবনা থেকে এটার বিরোধিতা করছে তারা অ্যান্সার দেবে। বাট খুবই আমি লিটল পলিটিশিয়ান, আমার কাছে মনে হয়েছে ভেরি আনফর্চুনেট। বিএনপিও কিছু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, সময় বলে দিবে। আমরা প্রত্যাশা করি, আজকে তো সরকার 7 দিনের সময় বেঁধে দিয়েছে, আমরা মনে করি এখানে একটা সমঝোতা হবে এবং বাংলাদেশের স্বার্থের সমঝোতা হতে বাধ্য। আমি সকল পক্ষকে, বিএনপি, জামাত, এনসিপি এবং ক্রিয়াশীল সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে ধৈর্যের সাথে এই টাফ সিচুয়েশনকে হ্যান্ডেল করার বিনীত অনুরোধ করি। আমরা শেষ দিকে চলে আসছি। এখন আপনার এলাকা নিয়ে যদি কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনার যেই 2টি উপজেলা আছে আপনার আসনে, সেই 2টি আসনের জন্য আপনি আসলে কি করতে চান? জনতার কাছে আপনার ইশতেহারটা আসলে কি? দেখুন, ইশতেহার বলতে আপনি সম্ভবত বলছেন আমি কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট করতে পারি, কি প্যাকেজ রেডি করতে পারি। আমার একটু আইডিয়াটা ভিন্ন। অ্যাজ এ মেম্বার অফ, অ্যাজ এ এমপি আমার কাজটা কি, বাংলাদেশি এমপিদের কাজ কি আসলে? একটা ভুল অ্যাজাম্পশনের মধ্য দিয়ে আমরা যাই, এমপিরা রাস্তা করবে,
স্কুল কলেজের বিল্ডিং করে দিবে, এমপিরা উন্নয়ন কর্মযজ্ঞে হাত দিবে। আমার কাছে মনে হয়েছে একজন এমপির মূল কাজ রাষ্ট্রের পলিসি তৈরি করা, আমাদের খাদ্যনীতি, আমাদের স্বাস্থ্যনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের বাণিজ্য নীতি, ফরেন পলিসি, আমাদের সীমান্তের পলিসি, আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের রিলেশনশিপস, আমাদের অপরচুনিটিস তৈরি করা, আমাদের জব ক্রিয়েট করা, আমাদের ইকোনমিকে স্ট্রং এনাফ করা, বাজেটকে কল্যাণমুখী করা, নাগরিক বান্ধব করা, এগুলো নিয়ে কন্ট্রিবিউট করাটাই এমপিদের মূল কাজ পলিসিগত লেভেলে, একটা দেশের পলিসি মেকার এমপিরা। তো আমার ফোকাস সেদিকেই। আমি নিজে পড়াশোনার চেষ্টা করছি, কনস্টিটিউশনকে বোঝার চেষ্টা করছি, রুলস অ্যান্ড রেগুলেশন বোঝার চেষ্টা করছি। আমি চাই পার্লামেন্টে যদি আল্লাহ আমাকে কবুল করে তাহলে পার্লামেন্টের বিতর্কে আমি ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, রাইট ট্র্যাকে দেশকে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে যতটুকু দেওয়ার সেটি দিতে চাই, দেশের সম্ভাবনার দরজাগুলো খোলার জন্য যদি মিনিমাম কোনো ভূমিকা রাখতে পারি সেই কাজটা করতে চাই। আল্লাহ যদি সরকারে কবুল করে তাহলে সরকারের জন্য পলিসি অ্যাডপ্ট করতে চাই। আপনাকে আগেই বলেছি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমার কিছু প্ল্যান আছে এবং এই বিষয়ে বোঝাপড়ার চেষ্টা করছি। কারা ব্যবস্থাপনা নিয়ে আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম, 6 টাইম কারাগারে ছিলাম। তো কারাগার সংস্কার নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। আল্লাহ যদি সুযোগ থাকে কন্ট্রিবিউট করার, পলিসি লেভেলে আলাপ আলোচনার ভিত্তিতে কাজ করার নিয়ত আছে। বাংলাদেশের ট্রাফিক সিস্টেম নিয়ে একটা কাজ করার তৃষ্ণা আছে। স্পেশালি এই যে শহর, ঢাকা শহর, প্রতিদিন মানুষ বাড়ছে, প্রতিদিন আপনি এ ধরনের কনক্রিটের ডেভেলপমেন্ট করে, ব্রিজ বানিয়ে, ফ্লাইওভার বানিয়ে আপনি এই ব্যবস্থাপনাকে ঠিক করতে পারবেন না। এই শহরের 1 কোটি মানুষের 1 ঘন্টা করে যদি ওয়ার্কিং আওয়ার নষ্ট হয় তাহলে 1 কোটি ওয়ার্কিং আওয়ার মানে কি একটা জাতির কতটুকু ক্ষতি সাধিত হয়ে যাওয়া। তো আমার কাছে মনে হয়েছে ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার, ঢাকার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন, ইন্ডাস্ট্রিয়াল ডিসেন্ট্রালাইজ প্রয়োজন, ঢাকার হেলথ পলিসিকে ডিসেন্ট্রালাইজ করা দরকার, এডুকেশনাল সিস্টেমকে ডিসেন্ট্রালাইজ করা দরকার। এটি কেবলমাত্র সিটি কর্পোরেশনের কাজ না, রাষ্ট্রের সুনির্দিষ্ট স্টেপ নিতে হবে। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অনেক দেশ শখের বসে তারা বাণিজ্যিক রাজধানী করেছে, প্রশাসনিক রাজধানী করেছে। আমাদের দেশে এটা অবভিয়াস, মাস্ট নিডেড একটা জব, কাজ। আমাদের এই ঢাকা শহরকে, এত বড় একটা মেগা সিটিকে কী করে ডিসেন্ট্রালাইজ করা যায় সেটি নিয়ে কাজ যদি সুযোগ পাই আমরা পলিসি লেভেলে কাজ করার চেষ্টা করব। এই তো আমার চিন্তা। আর অ্যাবসলিউটলি আমার জনপদ, আমার জন্মভূমি, মাতৃভূমি, যারা যদি আমাকে সাহায্য করেন পার্লামেন্টে এসে কথা বলার, আমি তাদেরকে কথা দিয়েছি 2টো কাজ বেসিক্যালি করব। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের এলাকাকে স্মার্টলি তুলে ধরার চেষ্টা করব। আমাদের এলাকার জনসংকট, মনস্তত্ত্ব, আমাদের এলাকার প্রবলেমসগুলো, সেগুলো আমি পার্লামেন্টে আমি মাথা উঁচু করে তুলে ধরার চেষ্টা করব যতটুকু আল্লাহ আমাকে সক্ষমতা দিয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে পুরো উত্তরবঙ্গ নিয়ে আমাদের একটু প্ল্যান আছে। আপনি জানেন যমুনার ওপারে 1/3 এরিয়া এবং বাংলাদেশের মোট জনসংখ্যারও অলমোস্ট 1/3 জনসংখ্যা যমুনার ওপার থেকে পঞ্চগড় পর্যন্ত। বাট আনফর্চুনেটলি যে ইকোনমিক ডিস্ট্রিবিউশন বাংলাদেশে, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, তা উত্তরবঙ্গে কিছু নেই। উত্তরবঙ্গে ইন এ ট্রু সেন্স কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেই। সেখানকার লোকদেরকে ঢাকা শহরে এসে গার্মেন্টসে কাজ করতে হয়, রিক্সা চালাতে হয়। যদি সত্যিকার অর্থে ইকোনমিক জোন তৈরি করতে আমরা ব্যর্থ হই তাহলে ঢাকা শহরে উত্তরবঙ্গের মানুষকে আসা আমরা বন্ধ করতে পারবো না। এবং ভালো কাজে আসুক, তারা আসছে, গায়ে গতরে খাটছে, পরিশ্রম করছে, বাট সেই আউটপুটটা পাচ্ছেন। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিতে পারি, নর্থ বেঙ্গলে বগুড়া একটা বড় ইকোনমিক জোন হতে পারে, একটা সেন্টার পয়েন্ট। বগুড়াকে বলা হয় নর্থ বেঙ্গলের ক্যাপিটাল এবং সেই জায়গা নিয়ে কাজ করার সুযোগ আছে। আমরা গভর্নমেন্টে গেলে তো আলহামদুলিল্লাহ, যদি বিরোধী দলেও যাই, আমাদের গভর্নমেন্টের সাথে কথা বলে আমরা বগুড়াকে একটা মডার্ন ইকোনমিক জোন হিসাবে কাজ তৈরি করার একটা সুযোগ আছে। এবং আমাদের প্রচুর পরিমাণ পটেনশিয়াল লেবার আছে, প্রচুর পরিমাণ পটেনশিয়াল জেনারেশন আছে যারা কন্ট্রিবিউট করতে পারে, তাদের বাড়ি থেকে তাদের জব ক্রিয়েট হতে পারে, অপরচুনিটিস তৈরি হতে পারে। তো আমি আমার নির্বাচনী লিফলেটে একটা স্লোগান দিয়েছি, খুলে যাবে সম্ভাবনার অযুত দুয়ার, আদমদিঘি দুপচাচিয়া হবে জনতার। আমি চেষ্টা করব আমার এলাকার তরুণদের হাতে কাজ দেওয়ার,
আমার এলাকার ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে সামনে নেওয়ার, লেবারদের হাতে কাজ দেওয়ার, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার, নারীদের জন্য একটা মর্যাদার সম্মানের জীবন নিশ্চিত করার, কৃষিজীবী কৃষক শ্রমিকদের জন্য তাদের ন্যায্য অধিকার এবং সম্মান মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতাগুলোকে রিমুভ করার, একদম জিরো টাইমে নাগরিক সেবা নিশ্চিত করার একটা প্রচেষ্টা আমি চালাবো ইনশাআল্লাহ। সবশেষ আপনার কাছে জানতে চাবো যে যুব সমাজ যেই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছে, যে নতুন একটি রাষ্ট্র এনে দিয়েছে, তাদের জন্য আপনি স্পেসিফিক কী করতে চান? অসাধারণ, আমাদের এই জেনারেশন অসাধারণ। আমি আমার কাছের মানুষদের সবসময় বলি যে আমি ফেসবুকে অনেক সময় স্ক্রল করি, সোশ্যাল মিডিয়াতে, তাদের ডিফারেন্ট ইনোভেটিভ আইডিয়া আমাকে খুবই মোহিত করে। আপনি একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের সময়ের স্লোগানগুলো আপনি খেয়াল করে দেখবেন, এই স্লোগানগুলো কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ তৈরি করেনি। আমাদের ইয়াং জেনারেশান তাদের ভাষায় কি চমৎকার চমৎকার বিদ্রোহ প্রকাশ করছে। দেওয়াল লিখনগুলো আপনি দেখেন, আপনার রক্তে স্রোত বয়ে যাবে, আপনি ঘর থেকে বের হতে বাধ্য হবেন। যে জেনারেশনকে আমরা কেবলমাত্র মাদকাসক্ত মনে করতাম, যাদেরকে নিয়ে আমরা অনেক হতাশা প্রকাশ করতাম, প্রেম করে আড্ডা দেই, যারা মাদকে জড়িয়ে যাচ্ছে অথবা নেগেটিভ কাজে জড়িয়ে যাচ্ছে, তারা একটা দেশকে ফ্যাসিজমের জাতাকল থেকে মুক্ত করে দিল। ভীষণ রকমের আশাবাদী আমি। এদেরকে যদি সত্যিকার অর্থেই নার্সিং করা যায়, জাতির বৃহত্তর কল্যাণে কাজে লাগানো যায়, তাদের হাতে কাজ দেওয়া যায়, তাদেরকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানো যায়, তারা এই দেশটাকে সুন্দর জায়গায় নেবে এবং তারা লিডার আমাদের। আসলে আমিও একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, বাট আমার চেয়েও যারা তরুণ বয়সে নবীন যারা, তারা অনেক কোয়ালিফাইড, তারা অনেক স্মার্ট এবং ডেডিকেটেড। দেশ নিয়ে তারা যে স্যাক্রিফাইসটা করেছে, তাতে তাদেরকে ওয়ান্স এগেন স্যালুট। তাদের কল্যাণে পাওয়া এই নতুন বাংলাদেশকে গড়ার একটা দায় অনুভব করি। বাট আমি তরুণদেরকে অনুরোধ করি, ডোন্ট হেট পলিটিক্স। যেহেতু সকল ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে রাজনীতি, পলিটিক্স, আসন্ন নির্বাচনে একটা দল দেশের টেক ওভার করবে, দেশকে কন্ট্রোল করবে, দেশের পলিসি তৈরি করবে, দেশের কল্যাণে কাজ করবে। আমি মনে করি তরুণদের সেই যাত্রায় কন্ট্রিবিউটর হওয়া দরকার। তরুণদের ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যে রক্তের বিনিময়ে তারা দেশটা এনে দিল, সেখানে কাউকেই ছেড়ে দেওয়া উচিত নয়। তাদের রাজনীতিতে আরও বেশি এনগেজ হওয়া দরকার। দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা উচিত। দেশের প্রশ্নে ছাড় না দেওয়ার মানসিকতাকে আবার জাগিয়ে তোলা উচিত। রাজনীতিবিদদের উপর নজরদারি করা উচিত। দেশ ভুল পথে পা বাড়ালে তাদের আবার রুখে দেওয়া উচিত। তার মূল স্রোত, আমরা চাই অথবা না চাই, একটা ইলেকশন হবে, সরকার গঠিত হবে। সুতরাং চাওয়া উচিত ভালো সরকার যেন হয়, রাষ্ট্রের জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর এমন একটি সরকার যেন হয়। সেক্ষেত্রে তরুণ প্রজন্মের অবশ্যই রোল প্লে করার আছে। শুধুমাত্র আমি বলবো না আমাকে সাপোর্ট দেন, আমার দলকে সাপোর্ট দেন। তরুণরা যে কাজটাকে কল্যাণকর মনে করে, যাদেরকে মনে হয় প্রসপেক্টিভ, যাদেরকে মনে হয় দেশের কল্যাণে কন্ট্রিবিউট করতে পারবে, যাদেরকে মনে হয় মোর ইফিসিয়েন্ট, যাদেরকে মনে হয় মোর ক্যাপাবল, তাদেরকে তরুণদের সাপোর্ট দেওয়া উচিত এবং দেশ গঠনে তাদেরকেও সাথে থাকা উচিত। আমি তরুণদের এই আহ্বানটুকুই করি। ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই, আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক লম্বা আলোচনা, যারা আমাদের এই পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জনতার ইশতেহারে আপনারা আরও যাদেরকে চান, যাদের কথা শুনতে চান, আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেরকমভাবে সে সমস্ত মানুষের কাছে রিচ করার চেষ্টা করব। আর আমরা নূর মোহাম্মদ ভাইকে আবারও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। সবশেষ আমরা শেষ করব, আপনার এলাকার মানুষকে যদি আপনার কিছু বলার থাকে বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। I have a dream to do something special for my community. আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি আমার সীমাবদ্ধতা বুঝি, আমার ক্যাপাসিটি বুঝি। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য ফানাফিল্লা হয়ে কাজ করতে চাই। স্বপ্ন দেখি একটা নতুন বাংলাদেশের, নতুন জনপদের, ক্ষুধা দারিদ্রতা মুক্ত, ইনসাফ আদলের মাতৃভূমির।
সেখানে আমি খুবই ছোট্ট একজন কন্ট্রিবিউটর। যতটুকু শিখেছি দেশের জন্য কাজ করার, তা ইমপ্লাই করতে চাই, তা আপনাদের কল্যাণে ব্যবহার করতে চাই। আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষরা পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাটা যেন মাটিতে থাকে, আমি যেন বিনয়ী থাকি। যদি মনে হয় দেশের কল্যাণে সামান্য কন্ট্রিবিউট করতে পারবো, আমি আপনাদের মেহেরবানি করে সাপোর্ট চাই। আপনাদের সন্তান হিসাবে আপনাদের এলাকাকে রিপ্রেজেন্ট করতে চাই। আমাদের বগুড়া ৩ আদমদিঘি দুপচাচিয়াকে দুনিয়ার বুকে, স্পেশালি আমাদের পার্লামেন্টে মাথা উঁচু করে তুলে ধরতে চাই। আশা করি সেই সুযোগটুকু আপনারা আমাকে দেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।